দেখো, তো আগের দিনে আমরা হেলথ এন্ড ডিজিজের যে জায়গাটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা কয়েকটা রোগ সম্বন্ধে আলোচনা করেছিলাম প্রাথমিকভাবে, এবং তারপরে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের অনাক্রমতা সম্বন্ধে, অর্থাৎ ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম। অর্থাৎ অনাক্রমতা বা ইমিউনিটি সম্বন্ধে আমরা আলোচনা করেছি, এবং তোমাকে বলেছিলাম যে অনাক্রমতাটা বিভিন্ন প্রকার হতে পারে, মানে সেটা সক্রিয় এবং নিষ্ক্রিয় দু রকমের অনাক্রমতা হতে পারে। তাছাড়া যে অনাক্রমতা হতে পারে, যে অনাক্রমতা হচ্ছে জন্মগতভাবে অর্জিত, বা কখনো যেটা হচ্ছে আলটিমেট কিন্তু আমাদের জীবের ক্ষেত্রে শুধুমাত্র প্রাপ্ত হচ্ছে, বা জীবের জীবন চক্রে প্রাপ্ত হচ্ছে, বা জীব কখনো বংশ পরম্পরায় কোন একটা অনাক্রমতা অর্জন করছে। এই সমস্ত জায়গা তোমাদেরকে বলেছিলাম আমরা। তো এটা নিয়েই আমরা অনাক্রমতা বা ইমিউনিটি যেটা, সেটাকে বিভক্ত করেছিলাম সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় অনাক্রমতা মানেই আমি তোমাকে বলেছিলাম দেহে যখন কোনো জীবাণু বা প্যাথোজেন প্রবেশ করছে, তার দরুন আমার দেহে, তার পরিবর্তে আমার দরুন দেহের মধ্যে যে অনাক্রমতা গড়ে উঠছে সেটাকে বলছি আমরা সক্রিয় অনাক্রমতা। অপরপক্ষে আমাদের জীবদেহে যদি বিভিন্ন প্রকার অ্যান্টিজেন বা ওই প্যাথোজেনের বিরুদ্ধে কোনো প্রোটিন যখন সরাসরি প্রবেশ করাচ্ছি, তখন তাকে আমরা বলছি নিষ্ক্রিয় অনাক্রমতা। এই সক্রিয় এবং নিষ্ক্রিয় দু রকমের অনাক্রমতাই জন্মগতভাবে আসতে পারে, বা কোনো জীবের জীবন চক্রে অর্জন হতে পারে। অর্থাৎ দুটো অনাক্রমতাই হতে পারে ইনেট ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এবারে তোমাকে আমি আগের দিনে লাস্ট অব্দি যেটা বলেছি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত যে অনাক্রমতা রয়েছে, এই অর্জিত অনাক্রমতা আমাদের দেহে দুটো কোষের মাধ্যমে সৃষ্টি হয়। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটা হয়ে যাচ্ছে টি লিম্ফোসাইট। আমরা বলেছিলাম এই বি লিম্ফোসাইটের এগেনস্টে অনাক্রমতা কখন তৈরি হবে? নর্মালি আমাদের কোষের মধ্যেই বি লিম্ফোসাইটের এগেনস্টে কি হবে? অনাক্রমতা তৈরি হবে। আর যখন জীবাণু কোষের ভিতরে প্রবেশ করবে, তখন যে অনাক্রমতা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো টি অনাক্রমতা। অর্থাৎ বি এবং টি লিম্ফোসাইট ধরুন, বি লিম্ফোসাইট যে অনাক্রমতা দিল সেটাকে বললাম হিউমোরাল ইমিউনিটি বা ক্রসভিত্তিক অনাক্রমতা। আর টি লিম্ফোসাইট যে অনাক্রমতা প্রদান করলো সেটাকে আমরা বলবো যে সেলুলার ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো যাই হোক, এই সমস্ত জায়গাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এরপর আজকে আমরা সক্রিয় অনাক্রমতা যেটা, সেটা কিভাবে হয় বা কত রকমের হয় সেটাকে দেখব। মানে আমাদের জীবাণু প্রবেশের দ্বারা অনাক্রমতা হতে পারে। তো সেটা হতে পারে, দেখো, আমি বলেছি অ্যাক্টিভটা হতে পারে ইনেট, হতে পারে অ্যাকোয়ার্ড, আবার অ্যাকোয়ার্ড এর মধ্যেও হতে পারে নেচার অ্যাক্টিভ ইমিউনিটি। মানে কি? যখন কি হবে ন্যাচারালি অটোমেটিক আমাদের কোনো, মনে করো কারোর চিকেন পক্স হয়েছে, সেই পক্সের জীবাণু আমার শরীরে প্রবেশ করছে, দিয়ে ইমিউনিটি হচ্ছে। তাহলে কি এইটা হচ্ছে ন্যাচারাল? নর্মাল ভাবে কি হচ্ছে, মানে একটার পর একটা ব্যক্তি যদি আক্রান্ত হয়, মানে অর্জিতকেই আমরা তখন ভাগ করতে পারবো যে অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আর কি। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করবো সবাই প্রত্যেকে। তো যাই হোক, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটির যে জায়গাটা দেখলাম, তো অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা আমাদের সহজে ছড়িয়ে পড়তে পারে, এবং কি করে পড়বে সেটা দেখবো। এবারে মনে করো আমাদের ভ্যাকসিনেশন করা হচ্ছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে কোনটাকে প্রয়োগ করা হয়? ভ্যাকসিনের জন্য আমাদের যে কোনো ক্ষতিকারক জীবাণুকে কিন্তু জীবের দেহে প্রবেশ করায়, ক্ষতিকারক জীবাণুকে জীবের দেহে প্রবেশ করানো হয়। সেটা কম মাত্রায় সেটাকে প্রয়োগ করানো হচ্ছে, সেগুলোকে বলছি আমরা কি? ভ্যাকসিন। যেমন কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা জীবন্ত জীবাণুটাকে দিচ্ছি। যেমন বিসিজি টিকা দেওয়ার সময় তখন আমরা লাইভ,
মানে জীবন্ত জীবাণুকে পুরোপুরি জীবের দেহে ঢোকাচ্ছি, তার ফলে জীবের দেহে কি হচ্ছে, একটা রেসপন্স তৈরি হচ্ছে, প্রাইমারি রেসপন্স। পরবর্তীকালে যখনই সেই জীবাণু আসছে, সেকেন্ডারি রেসপন্সের জন্য জীব কি হচ্ছে, সুস্থ থাকছে। এবারে আমরা কখনো মৃত জীবাণু দিচ্ছি, যেমন কলেরার ক্ষেত্রে ভিব্রিও কলেরি, তার ক্ষেত্রে আমরা কি করছি, মৃত জীবাণু কি করছে, আমাদের দেহের মধ্যে প্রবেশ করাচ্ছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো পরীক্ষাতে পড়ে। একটা হচ্ছে তার লাইভ প্রবেশ করায় জীবাণুটা ভ্যাকসিন হিসাবে কাদের ক্ষেত্রে, যখন বিসিজি টিকা নেবো। কিল্ড দেব হচ্ছে কলেরা রোগের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সাব ইউনিট, মানে পুরোপুরি জীবাণুটাকে দেব না, জীবাণুর কিছুটা পার্টকে দেবো, বা জীবাণু থেকে নিঃসৃত প্রোটিনটাকে দেবো, যেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, মানে কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়ার দেহে যে প্রোডাক্ট তৈরি হবে বা প্রোটিন তৈরি হবে, ক্ষতিকারক পদার্থ, সেটাকে আমরা ব্যবহার করব। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো টক্সয়েড, যেমন হচ্ছে টিটেনাস টক্সয়েড। এবারে ভাইরাল ভ্যাকসিন, যেমন হচ্ছে লাইভ দিতে পারি, যেমন হচ্ছে ওরালি খাওয়াতে পারি, যেমন ওরাল পোলিও ভ্যাকসিন। কি হয়, জীবন্ত জীবাণুটাকে আমরা একদম মুখেই দিয়ে দিচ্ছি। কিল্ডের ক্ষেত্রে, মানে কিছু ক্ষেত্রে পোলিওর ক্ষেত্রে যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়। সাব ইউনিট তাদের ক্ষেত্রে, অর্থাৎ প্রোটিনটা দেবো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। তাহলে সোজা কথাই হচ্ছে, আমরা এখানে যেটুকু শিখলাম সেটা হচ্ছে, ভ্যাকসিন যদি প্রয়োগ করি, ভ্যাকসিনে জীবাণুটাকে হয় জীবিত বা অর্ধমৃত বা কিছুটা নিষ্ক্রিয় করে আমরা জীবের দেহে প্রবেশ করি, এবং জীবের দেহে তার বিরুদ্ধে অনাক্রমতা তৈরি হয়। এই অনাক্রমতাটা কেমন, যেহেতু প্যাথোজেন বা জীবাণু ঢুকে হচ্ছে, তাই অনাক্রমণটাকে বলবো আমরা সক্রিয়। কিন্তু সক্রিয় কেমন, সক্রিয় দেখো আর্টিফিশিয়াল বলবো। কেন, আমরা তো টিকা বা ভ্যাকসিন দিচ্ছি, তাই না? তাহলে একটা জায়গা। এবারে আমরা যেমন অ্যাক্টিভ ইমিউনিটি বা সক্রিয় অনাক্রমতা বললাম, তেমনই দেখবে একটু প্যাসিভ ইমিউনিটি। আমি তোমাকে আগেই বললাম, প্যাসিভ ইমিউনিটি মানেই হচ্ছে আমার শরীরে অ্যান্টিবডি প্রবেশের দরুন যে অনাক্রমতা হবে, অ্যান্টিজেন ঢুকবে না। ঠিক আছে, মনে করো কোন একটা শিশু জন্মাবার পর মাতৃদুগ্ধ খেয়ে বড় হচ্ছে, মাতৃদুগ্ধ বা কোলোস্টামে কি আছে, অ্যান্টিবডি আছে, আইজিএ অ্যান্টিবডি। তাহলে ওই শিশুটা কি পেলো, অ্যান্টিবডি পেল ডাইরেক্ট, দিয়ে রোগ প্রতিরোধ থেকে সুরক্ষা পাচ্ছে। তাহলে এটা কেমন ধরনের অনাক্রমতা, এটা হয়ে যাচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি। তাহলে অনাক্রমতা সক্রিয় বা অনাক্রমতা নিষ্ক্রিয়, মানে অ্যাক্টিভ বা প্যাসিভ হয়ে যায়। তাহলে একটাই কথা, অ্যাক্টিভ যদি হয় তাহলে জীবাণুকে দেবো, প্যাসিভ যদি হয় তাহলে অ্যান্টিবডিকে দেবো। এবারে বর্তমান দিনে এমন কিছু জিনিস এসেছে বা এমন কিছু অনাক্রমতার বিষয়বস্তু এসেছে যেখানে সক্রিয় নিষ্ক্রিয়কে একসাথে প্রবেশ করানো হয়, সক্রিয় এবং নিষ্ক্রিয় একই সাথে সৃষ্টি করা হয়। এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ইমিউনাইজেশন। কম্বাইন্ড ইমিউনাইজেশন জিনিসটা কি, যেখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ মেথড অফ ইমিউনাইজেশনকে কি হবে, প্রয়োগ করা হবে। এবারে এখানে কি হবে, প্যাসিভ ইমিউনাইজেশনের মাধ্যমে কি হবে, আমরা দেখতে পাবো প্যাসিভ ইমিউনাইজেশন মনে করো দুটো একসাথে দিচ্ছে, তাহলে কি জীবাণুও ঢুকাচ্ছি আবার অ্যান্টিবডিটাকেও ঢোকাচ্ছি, তাই না? অ্যান্টিবডিকে যদি আমরা দুটো যদি একসাথে ঢোকাই, তাহলে প্রথম কাজ করবে কে, প্রথম কাজ করবে অ্যান্টিবডিটা। তার জন্য আমাদের প্যাসিভ ইমিউনাইজেশন যেটা, সেটা প্রথম কার্যকারী কাজ হবে, সাহায্য করবে। এবং পরবর্তীকালে কি হবে বলতো, পরবর্তীকালে সেই রোগটার বিরুদ্ধে কিছুদিন পর থেকে সুরক্ষা দেবে কে, ওই সক্রিয়র জন্য যে প্যাথোজেনটাকে ঢোকালো। যেমন আমরা যদি লক্ষ্য করি যে প্রোটেকশন অফ নন ইমিউনো ইন্ডিভিজুয়াল উইথ এ টিটেনাস উন্ড, যাদের টিটেনাস হয়েছে, ইনজেকশন অফ টিআইজি ইন ওয়ান আর্ম and first dose of tetanus toxoid in other arm followed by the full course of phase tetanus toxoid anti মানে ইনজেকশন। মানে আমরা টিটেনাস টক্সয়েডের ক্ষেত্রে আমরা বর্তমান দিনে প্রয়োগ করছি অ্যাক্টিভ এবং প্যাসিভ। মানে কি, আমরা অ্যান্টিবডিকে ঢোকাচ্ছি, প্লাস সাথে সাথে কিছু প্রোটিনকেও ঢোকাচ্ছি, মানে কিছু জীবাণুকেও ঢোকাচ্ছি, যাতে আমার বডিটা সুরক্ষিত পায়।
তাহলে এই ধরনের একসাথে সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা যদি জীবের দেহে সৃষ্টি করা হয়, তখন তাকে আমরা কি বলছি, লোকাল ইমিউনিটি। সেটাকে তখন বলা হচ্ছে লোকাল ইমিউনিটি, বা মানে সরি, সেটাকে বলা হচ্ছে কম্বাইন ইমিউনিটি। কম্বাইন মানে একসঙ্গে পাঞ্চিং করে তাদের দিচ্ছি। এবারে যদি বলে লোকাল ইমিউনিটি জিনিসটা কোনটা, লোকাল ইমিউনিটি সেটাই যেটা হচ্ছে আমাদের, মনে করো প্রাকৃতিক ভাবে আমাদের ইনফেকশন ঘটছে, মনে করো বিভিন্ন ভ্যাকসিন, বিভিন্ন কিছু আমরা নিলাম, তার ফলে কি হলো, আমাদের সাথে সাথে যেখানে দিলাম সেখানে কি হলো, মনে করো আমি নাসালে নিলাম, নাসালটা সুরক্ষিত হলো, আমি অন্ত্রে নিচ্ছি ডাইজেস্টিভটাকে, সেটা সুরক্ষিত হলো। এবারে মনে করো আমি কোলোস্ট্রাম খেলাম, ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে সুরক্ষা দেবে সেটা। তাহলে লোকাল ইমিউনিটি মানে কি, যে সমস্ত জিনিসগুলো আমাদের কি করবে, আলটিমেট আমাদের প্রাথমিকভাবে উৎপত্তির জায়গাতে সুরক্ষা দেবে, তখন তাকে আমরা বলবো লোকাল ইমিউনিটি। এবারে পরীক্ষাতে একটা কোশ্চেন পড়ে, লোকাল ইমিউনিটি সৃষ্টিতে কোন অ্যান্টিবডি সাহায্য করে? কে সাহায্য করে? IgA। তাহলে দেখো, অ্যাক্টিভ প্যাসিভ প্রত্যেকের বোঝা গেছে। কম্বাইন ইমিউনিটি আশা করি বুঝতে পেরেছি, যে যখন দুটো জিনিসকে সক্রিয় এবং নিষ্ক্রিয় ব্যাপারকে একসাথে দেবো। লোকাল ইমিউনিটি মানে কি, যেখানে দেবো সেই জায়গাতে অনাক্রমতা তৈরি হবে, সেটা হচ্ছে লোকাল ইমিউনিটি। এবারে হচ্ছে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি জিনিসটা কি, মনে করো প্রথম কোন একটা রোগ ছড়িয়ে পড়ছে, এবারে ওই রোগটা ব্যাপক হারে ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়, মানে একটা এপিডেমিক ডিজ হলো, মানে ছড়িয়ে পড়ছে খুব ইজিলি, এবং দীর্ঘদিন ধরে সেই রোগটা ছড়াতে ছড়াতে প্রত্যেকটা মানুষ সেই রোগের বিরুদ্ধে সুরক্ষিত হয়ে যাবে, তখন সেটাকে বলবো হার্ড ইমিউনিটি। যেমন আজকের দিনে মনে করো করোনা ভাইরাস, এই যখন স্প্রেডিং হচ্ছে, প্রথম প্রথম করোনা ভাইরাস আক্রমণ প্রচুর হচ্ছে, করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বাড়ছিল, করোনা ভাইরাস একটা আতঙ্কের বিষয় হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে, এখনো কি করোনা ভাইরাস নেই? আছে। তাহলে করোনাতে আক্রান্তও হচ্ছে, কিন্তু তার পরিমাণটা খুব কম, এবং আস্তে আস্তে মানুষ কি হচ্ছে, এই করোনার এগেনস্টে নিজেরা সুরক্ষিত হয়ে যাচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলছি হার্ড ইমিউনিটি। মানে যখন একটা এন্টায়ার পপুলেশন কোন একটা রোগের বিরুদ্ধে বা ডিজিজের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলতে পারবে, সহজে সেই রোগটা তাদের আর ক্ষতি করবে না। মানে সংক্রামকযোগ্য কোন রোগের বিরুদ্ধে যখন একটা কমিউনিটির মধ্যে বা একটা জীবগোষ্ঠীর মধ্যে তার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তখন তাকে আমরা বলবো হার্ড ইমিউনিটি। তাহলে হার্ড ইমিউনিটি হচ্ছে একটা কমিউনিটি লেভেলের ইমিউনিটি। মানে লোকাল ইমিউনিটি মানে হচ্ছে কোনো কোনো স্পেসিফিক প্যাথোজেনের এগেনস্টে আমি সুস্থ হচ্ছি, বা যেখানে প্রবেশ করছে সেখানে ইমিউনিটি পাচ্ছি। হার্ড ইমিউনিটি মানে কি, ছড়িয়ে পড়ছে গোটায়, সেই রোগটার বিরুদ্ধে সবাই সুস্থ হচ্ছে, সেটাকে বলবো আমরা হার্ড ইমিউনিটি। এরপর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য প্রকাশ করা আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি কি করে হয়? ইন্ট্রোডিউস বাই ইনফেকশন। আমি আগেই বললাম অ্যাক্টিভ ইমিউনিটি প্যাথোজেন বা জীবাণু প্রবেশ করলে হয়। তাই দেখো একদম প্রথমে দিয়ে আছে ইনডিউসড বা ইনডিউস বা ইনফেকশন। আর এটা কি হয়? এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডি। এই যে বললাম প্যাসিভ মানে কি, অ্যান্টিবডি প্রবেশের দরুন হয়ে থাকে। এবারে কোনটা লং লাস্টিং? আমি আগেই বলেছিলাম যেটা নিজে থেকে তৈরি করছে, তাহলে সেটা হচ্ছে লং লাস্টিং, আর এটা হচ্ছে প্যাসিভটা হচ্ছে শর্ট লিভ। এবারে এইটা হতে একটু সময় লাগে, মানে ইট ইজ এফেক্টিভ অনলি আফটার ল্যাগ পিরিয়ড, মানে কিছুটা সময় নেওয়ার পর এটা কার্যকর। মানে মনে করো আমার শরীরে জীবাণু ঢুকলো, তারপর সেই জীবাণুটা আমার বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো, জীবাণুটা এগেনস্টে রিয়েকশন হচ্ছে, তাহলে এই অ্যাক্টিভ ইমিউনিটি হতে একটু সময় লাগে। কিন্তু প্যাসিভ ইমিউনিটি একদম প্রবেশের পর থেকেই একদম এফেক্টিভ থাকে, এটা মনে রাখবে প্রত্যেকে। নেক্সট হচ্ছে ইমিডিয়েট আমাদের রেসপন্স, মানে ইমিডিয়েট ম্যাক্সিমাল রেসপন্স দিবে, মানে একদম যখন বিরাট কিছু। আর এটা কিন্তু দীর্ঘ সময় ধরে রেসপন্স দেবে না, কম রেসপন্স দেবে আর কি। এখানে হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট। এখানে মেমোরি সেলের ভূমিকা আছে, আগে তোমাকে বললাম মনে রাখবে, দেন সেকেন্ড টাইম আরো নষ্ট করে দেবে। কিন্তু এখানে মনে রাখার কোনো গল্প নেই, তোমার শরীরে কোনো জীবাণু ঢুকেছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি দিলাম, তুমি সুস্থ হলে, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্স এগুলো। তাহলে
অ্যাক্টিভ ইমিউনিটি আমি প্রথমেই বললাম, যেটা হচ্ছে ইনফেকশনের পর ধীরে ধীরে শুরু হয়। প্যাসিভ ইমিউনিটি ইনফেকশন থেকে শুরু হয়ে যায়। অ্যাক্টিভ ইমিউনিটির জন্য সময় বেশি লাগে, প্যাসিভ ইমিউনিটি কম সময়ের মধ্যেই সম্পাদিত হয়। অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জীবাণু বা প্যাথোজেনকে প্রবেশ করতে হচ্ছে, ইনফেকশন হচ্ছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে অ্যান্টিবডি ডাইরেক্টলি প্রবেশ করছে। এখানে যদি আমরা দেখি অ্যাক্টিভের ক্ষেত্রে মেমোরি সেলের একটা পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কোনো মেমোরি সেলের কোনো ভূমিকা নেই। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করো। এরপর দেখো, আগের দিনই তোমাকে বললাম আমরা জন্মগত ভাবে কিভাবে সুরক্ষা পাই। জন্মগত হিসাবে আমাদের বডি এমন ভাবে তৈরি হয়েছে, চারটা জিনিস দিয়ে সুরক্ষিত হচ্ছিলাম। কি? প্রথম হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, দ্বিতীয় কি পড়েছিলাম? ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, তৃতীয় আমরা কি পড়েছিলাম? আমরা দেখেছিলাম সাইটোকিন ব্যারিয়ার, আর চতুর্থ দেখেছিলাম যে আমরা গুরুত্বপূর্ণভাবে সেলের অভ্যন্তরীণ ব্যারিয়ার। অর্থাৎ আমরা ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল বিভিন্ন রকমের ভাবে আমাদের দেহটা সুরক্ষিত হচ্ছিল, অর্থাৎ আমাদের বডি ডিফেন্স করছিল জন্মগতভাবে। আর অর্জিতর মধ্যে বললাম বি সেল, টি সেল। এবার হচ্ছে আমাদের ইমিউনো সিস্টেমটা সম্বন্ধে একটু জানবো, ভালো করে শোনো। আমাদের অনাক্রমতা সম্বন্ধে বুঝলাম, অনাক্রমতা যে দেবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইমিউনো সিস্টেম। এই ইমিউনো সিস্টেমটা সম্বন্ধে আমি একটু জানার চেষ্টা করবো। This is a system of biological structure processes within an organism, protect organism against any disease, also helps to identify self from non-self, remember them. তার মানে ঘটনা হচ্ছে এখানে আমাদের বডি কোনো কিছু ইনফেকশন বা কোনো কিছুকে মনে রেখে তার যে কার্যকারিতা করে এবং সুরক্ষিত রাখে, তাকে আমরা বলছি ইমিউনো সিস্টেম। আমাদের মধ্যে ইমিউনো সিস্টেমে কি কি রয়েছে? আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে রয়েছে লিম্ফয়েড অর্গান, লিম্ফয়েড অর্গান গুরুত্বপূর্ণ, আর হচ্ছে টিস্যু সেল, কিছু টিস্যু রয়েছে, কিছু সেল রয়েছে। নেক্সট হচ্ছে কি? অ্যান্টিবডি। নেক্সট হচ্ছে ইউনিক অ্যাজ ইট রেকগনাইজ ফরেন অ্যান্টিজেন, মানে অ্যান্টিবডি কি করে ফরেন পার্টিকেলকে দেখে তাকে ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা। তো যাই হোক, আমাদের লিম্ফয়েড অর্গান, টিস্যু এবং সেল এবং অ্যান্টিবডির জন্য আমরা কি হচ্ছে সুরক্ষিত পাচ্ছি। এবার আমাদের সবসময় যারা সুরক্ষার যে তন্ত্র গড়ে তুলেছে, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম যে আমাদের গড়ে উঠেছে, এই ইমিউনো সিস্টেম সম্বন্ধে আমরা একটু জানবো। ইমিউনো সিস্টেমের মধ্যে প্রথম যেটাকে জানতে হয় সেটা হচ্ছে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান মানে কি? মানে যে সমস্ত জায়গাগুলো থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন লিম্ফোসাইটের সৃষ্টি হবে এবং লিম্ফোসাইটের সেখানে বেড়ে উঠবে, সেগুলোকে আমরা বলবো লিম্ফয়েড অর্গান। দ্য অর্গান or maturation and proliferation of lymphoid cell, মানে যেখানে লিম্ফয়েড কোষ, মানে বি লিম্ফয়েড বা টি লিম্ফয়েড বা এগুলো যেগুলো বলবো, এই লিম্ফয়েড অর্গান গুলো হচ্ছে দু রকমের। কি কি? একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করছে কে? গুরুত্বপূর্ণভাবে লিম্ফয়েড অর্গান বা লিম্বিক তন্ত্র তাকে বলা হয়, বা লিম্ফয়েড তন্ত্র। লিম্ফয়েড তন্ত্রটা কত রকমের? দু রকমের। প্রাইমারি লিম্ফয়েড অর্গান মানে প্রাথমিক লিম্ফয়েড অর্গান, এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানকে নিয়ে গড়ে উঠছে। এবারে ঘটনা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেটা আমাদের সবসময়তেই কাজ করছে, সব সময়তে, সেটা হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস। এটা পরীক্ষাতে পড়বে। Which of the following is known as the primary lymphoid organ? That is bone marrow and thymus. Bone marrow মানে হচ্ছে আমাদের যে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেটাকে বলা হচ্ছে বোন ম্যারো, মানে অস্থি মজ্জা যেটাকে বলা। এবং থাইমাস, থাইমাস হচ্ছে একটা বিশেষ প্রকারের গ্রন্থি। এটা ছোট অবস্থায় ক্রিয়াশীল থাকে, বয়ঃসন্ধিকালের পর থেকে আস্তে আস্তে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো বোন ম্যারো বিশেষভাবে আমাদের সাহায্য করে। তো যাই হোক, তাহলে আলটিমেট আমাদের পূর্ণতা প্রাপ্তি, আমাদের যাবতীয় লিম্ফোসাইটের সৃষ্টি এবং তাদের পূর্ণতা প্রাপ্তি সবগুলোর জন্য যারা প্রাথমিকভাবে সাহায্য করে তারা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কারা?
যে সমস্ত লিম্ফয়েড অর্গানগুলো রয়েছে পরবর্তীকালে, যেমন হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা, যেমন লিম্ফ নোড, লসিকা গ্রন্থি, টনসিল, পিয়ার প্যাচ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। দ্বিতীয় আমাদের যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে বাঁচাচ্ছে, প্রথম বাঁচাচ্ছে কে রেড বোন ম্যারো এবং থাইমাস, দ্বিতীয় লাইনে বাঁচাচ্ছে কে, সেটা হচ্ছে স্প্লিন, টনসিল, পিয়ার প্যাচ, লিম্ফ নোড, অ্যাপেন্ডিক্স। তো এইগুলো নিয়ে যেটা গড়ে উঠেছে এটাকে বলছি লিম্ফ্যাটিক সিস্টেম। মানে আমাদের গোটা বডির মধ্যে আমাদের যে সুরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, বা আমাদের যে সমগ্র বডি যে সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ অনাক্রমতার মধ্যে রয়েছে, সেটা যার জন্য সেটা হচ্ছে কি লিম্ফ্যাটিক অর্গানের দরুন। লিম্ফ্যাটিক অর্গানগুলো তোমাদেরকে দেখানো আছে, দেখো আমাদের বিভিন্ন অংশগুলোকে ফোকাস করে রেখেছে। এখানে আছে দেখো টনসিল, তোমরা প্রত্যেকে জানো জিহ্বার এই জায়গার মধ্যে টনসিল, তারপরে এখানে বুকের এই অঞ্চলে থাইমাস, তারপর হচ্ছে বিভিন্ন লিম্ফ নোড মানে লসিকা গ্রন্থিগুলো যেখানে যুক্ত হয়েছে সেগুলো, তারপরে অ্যাপেন্ডিক্স তোমরা জানো, তারপর বোন ম্যারো বিভিন্ন জায়গায় দেখা আছে। তো যাই হোক বিভিন্ন প্রকার স্ট্রাকচার গুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য সবসময় সাহায্য করছে কে, লিম্ফ্যাটিক তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান গুলো হচ্ছে দু রকমের, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে তারা যারা প্রাথমিকভাবে লড়াই করে, যেমন হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস। তারপরে হচ্ছে যেগুলো লড়াই করবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেগুলোর মধ্যে কে কে হয়ে যাচ্ছে স্প্লিন, স্পিয়ার প্যাচ, তারপর হচ্ছে লিম্ফ নোড, এবং হচ্ছে আমাদের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলা হয়ে থাকে। তো যাই হোক, এবারে আমাদের লিম্ফয়েড অর্গান কিভাবে কাজ করে সেটাকে একটু দেখবো। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি, বোন ম্যারো এন্ড থাইমাস প্রোভাইড মাইক্রো এনভায়রনমেন্ট ফর ডেভেলপমেন্ট ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইট। দেখো একদম মনে রাখবে, আমাদের দেহের মধ্যে সব থেকে ভালোভাবে সুরক্ষা দিচ্ছে কে, টি কোষ। এই যে বোন ম্যারো এবং থাইমাস রয়েছে তারা কি করছে, তাদের এই যে এনভায়রনমেন্ট মানে বিকাশ, টি লিম্ফোসাইটের বিকাশ এবং তার পরিণতি সাহায্য করছে কে, এই বোন ম্যারো এবং থাইমাস। এবারে বোন ম্যারো গুলো কি, বোন ম্যারো হচ্ছে মেন লিম্ফয়েড অর্গান হোয়ার ব্লাড সেল ইনক্লুডিং লিম্ফোসাইট আর প্রোডিউস। মানে এই অস্থি মজ্জা থেকে কি হচ্ছে, আমাদের বিভিন্ন রক্ত কোষগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে ভাবো যদি রক্ত কোষগুলো না সৃষ্টি হতো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট যদি সৃষ্টি না হতো, তাহলে তো অনাক্রমতার কোনো গল্পই আসছে না। তাহলে প্রথম লিম্ফয়েড অর্গান কেন আমরা বলছি বোন ম্যারোকে, কারণ বোন ম্যারো হচ্ছে প্রাথমিকভাবে আমাদের ব্লাড সেলকে সৃষ্টি করে। এবারে পরীক্ষাতে বলবে ব্লাড সেল গুলো কোথা থেকে সৃষ্টি হয়, সেটা হচ্ছে বোন ম্যারো থেকে। এবারে থাইমাস হচ্ছে কি একটা লোবড অর্গান, একটু আগে তোমাকে দেখালাম, লোকেটেড নিয়ার দা হার্ট, হার্টের নিচে অবস্থান করছে, বিনিথ দা ব্রেস্ট বোন মানে আমাদের যে বুকের যে স্তনগ্রন্থির যেখানে হাড় রয়েছে তার কাছাকাছি, তার নিচের জায়গায় হার্ট এবং স্তনগ্রন্থির কাছাকাছি জায়গাতে, মানে এবারে একটা গ্রন্থি রয়েছে যে গ্রন্থিটা জন্মের সময় বড় ছিল কিন্তু আস্তে আস্তে সাইজে কমে আসছে যত আমাদের পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল আসছে, এবং এটা খুব ছোট হয়ে যায় আলটিমেট যখন পিউবার্টি চলে আসে, বয়ঃসন্ধিকাল। তাহলে এই গ্রন্থিটা হচ্ছে এমন একটা গ্রন্থি যার আকার ক্রমশ কমতে থাকে জীবের বৃদ্ধির সাথে সাথে। পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, এটা হচ্ছে থাইমাস গ্রন্থি। তো থাইমাস গ্রন্থি কোথায় রয়েছে, হার্ট এবং হচ্ছে আমাদের যে বেস্ট বোন তার কাছাকাছি জায়গায় অবস্থান করছে, এবং আমাদের কি হয় প্রথম দিকে সাইজে বড় থাকে জন্মাবার মুহূর্তে, তারপর আস্তে আস্তে সাইজ কি হয় ছোট হতে থাকে। বাস এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই আমাদের কি করে সাহায্য করে, আমাদের সমস্ত ডিফেন্স মেকানিজমে সাহায্য করে। এবার হচ্ছে স্প্লিন। স্প্লিনটা কেমন ধরনের লিম্ফয়েড অর্গান, একটু আগে তোমাকে বললাম, স্প্লিন মানে হচ্ছে প্লিহা। প্লিহা হচ্ছে একটা বিন শেপ এবং হচ্ছে বিভিন্ন ফ্যাগোসাইটিক কোষকে নিয়ে গঠিত একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে ফ্যাগোসাইটিক কোষকে নিয়ে গঠিত, লিম্ফয়েডকে নিয়ে গঠিত, এবং সে কি করে বিভিন্ন রক্তের মধ্যে আগত যে মাইক্রো অর্গানিজম গুলো তাকে ধরে এবং তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ধ্বংস করে। প্লিহার কাজ হচ্ছে রক্তের মধ্যে যে সমস্ত প্যাথোজেন বা জীবাণুগুলো আসবে তাদেরকে ধরে কি করবে,
ফ্যাগোসাইটোটিক পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস মানে কি, কোনো একটা কঠিন বস্তুকে কোষ যেমন ভাবে ইনভলভ করে, মানে অ্যামিবা যেমন কোনো খাদ্য গ্রহণ করে কি করে, খাদ্যটার উপর জড়িয়ে দেয়, তারপর সেটাকে একটা গহ্বর তৈরি করে তার ভিতরে প্রবেশ করে, তেমনি লিম্ফোসাইট গুলো কি করবে, যে আলটিমেট কোনো জীবাণুকে ডিস্ট্রয় করবে সম্পূর্ণভাবে। এটা হচ্ছে আমরা দেখলাম স্প্লিনের কাজ। তো স্প্লিন প্রচুর পরিমাণে কাজ করে। নেক্সট হচ্ছে লিম্ফ নোড, মানে লসিকা গ্রন্থি যেগুলো রয়েছে। লসিকা গ্রন্থিগুলো হচ্ছে শর্ট এবং সলিড স্ট্রাকচার। এরা কি করে, আমাদের বিভিন্ন মাইক্রো অর্গানিজম মানে জীবাণু এবং অ্যান্টিজেনের বিরুদ্ধে সে কি করে, মানে বিভিন্ন জায়গায় লিম্ফোসাইট গুলো কি করে ইমিউন রেসপন্স তৈরি করে। মানে লিম্ফ নোডের মধ্যে যে লিম্ফোসাইট গুলো রয়েছে তারা কি করে, জীবাণু কোনো কিছু ঢুকলে তাকে মেরে ফেলে বা তার বিরুদ্ধে রেসপন্স তৈরি করে। তো যাই হোক, এই যে এরপর হচ্ছে কিছু কিছু লিম্ফয়েড টিস্যু, যেমন হচ্ছে মেজর ট্র্যাক্ট, আমাদের বিভিন্ন জায়গায় লিম্ফয়েড টিস্যু, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ইউরিকোজেনিটাল ট্র্যাক্ট, এগুলোকে বলা হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বা মল্ট। ভালো করে শুনবে, মল্ট জিনিসটা কি, MALT, এর জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের শরীরে, আমি বললাম তো লিম্ফয়েড টিস্যু আমাদেরকে বাঁচাচ্ছে, তো লিম্ফয়েড টিস্যু গুলো আরো কিছু কিছু স্পেসিফিক জায়গায় রয়েছে, যেমন আমাদের শ্বসন তন্ত্র, যেমন পরিপাক তন্ত্র, যেমন আমাদের মূত্র জনন নালী, এই সমস্ত গুলোতে। এবং সেগুলোতে দেখতে পাবো মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু রয়েছে, মানে মিউকোসা সংযুক্ত লিম্ফয়েড টিস্যু গুলো রয়েছে। এবং যাদের মধ্যে আমাদের মধ্যে দেখতে পাবো আর 50% অফ দ্য লিম্ফয়েড টিস্যু ইন হিউম্যান বডি, মানে লিম্ফয়েড টিস্যু গুলো এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কি করে, সরাসরি আমাদের কোনো জীবাণু প্রবেশ করলে তার বিরুদ্ধে লড়াই করে বা দেহকে সুস্থ করে। তাহলে দেখো, তাহলে আমরা কি দেখলাম, দেহকে সুস্থ করার জন্য যে তন্ত্র আমাদের দেহের মধ্যে রয়েছে, যে ইমিউনিটি সিস্টেম, তার মূল হচ্ছে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান যেটা রয়েছে, লিম্ফয়েড অর্গানটা মূলত হচ্ছে দু রকমের, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে পড়লাম বোন ম্যারো এবং থাইমাস। নেক্সট বললাম সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেখানে হচ্ছে স্প্লিন, তারপর হচ্ছে বিভিন্ন লিম্ফয়েড টিস্যু এবং সেলগুলো, তারা কি করছে, সবসময় আমাদের জীবাণুর বিরুদ্ধে রক্ষা করছে। এবারে ঘটনা হচ্ছে, এইবারে হচ্ছে একটু আমরা বাইরে থেকে জানি, আমরা বললাম বিভিন্ন রকমের জীবাণু বা প্যাথোজেন আমার শরীরে ঢুকবে। এই যে বিজাতীয় পদার্থ যেটা দেহে ঢুকলে আমাদের সাড়া প্রদান হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। মানে অ্যান্টিজেনস আর মলিকিউল দ্যাট রিডিউস বা দ্যাট আলটিমেট ইনডিউস, প্রভাবিত করছে কাকে, ইমিউনো রেসপন্সকে আমাদের বডি। মানে এমন কিছু পদার্থ যেগুলো আমাদের দেহে প্রবেশ করলে অনাক্রমীয় সাড়া সৃষ্টি হয়, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবারে অ্যান্টিজেন গুলো হচ্ছে দু রকমের। একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, যেগুলো কোনো একটা জীবের বাইরে থেকে ভিতরে ঢুকে। কি করে ঢুকে, এবারে দেখো, ইনহেলেশন মানে আমরা যে বায়ু নিচ্ছি তার মাধ্যমে ঢুকতে পারে, ইনজেকশন আমরা যে খাবার খাচ্ছি তার মাধ্যমে ঢুকতে পারে, নেক্সট আমরা যে ইনজেকশন নিচ্ছি বিভিন্ন প্রকার তার মাধ্যমে ঢুকতে পারে। তাহলে পরিবেশে থাকা যে সমস্ত অ্যান্টিজেন গুলো জীবের বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তাদেরকে বলা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। আর যে সমস্ত গুলো অলরেডি জীবের মধ্যে রয়েছে এবং জীবের ক্ষতি করছে সেলের, তাকে বলা হচ্ছে কি মানে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে ঘটনা হচ্ছে যেগুলো ভিতরে থাকছে এন্ডোজেনাস, আর যেগুলো বাইরে থেকে ঢুকছে সেগুলোকে বলা হচ্ছে এক্সোজেনাস। তো যাই হোক, এবার হচ্ছে and autoantigen is usually normal protein or complex protein that sometimes DNA or RNA recognized by the immune system suffering from specific autoimmune disease। এবার একটা জিনিস বলি, মানে আমাদের শরীরে এবার কি হচ্ছে, কিছু ক্ষতিকারক পদার্থ বা জীবাণু আমাদের শরীরে ঢুকছে বাইরে থেকে ভিতরে, তাদেরকে বলছি এক্সোজেনাস অ্যান্টিজেন। যেগুলো অলরেডি আছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এবারে হচ্ছে আমাদের এমন কিছু ডিজিজ বা রোগ সৃষ্টি হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজ মানে কি বলতো, যে সমস্ত রোগগুলো আমাদের দেহের নিজেদের তন্ত্রটাকে ক্ষতিগ্রস্ত করে, যেমন অ্যালবিনিজম, এটা হচ্ছে একটা কিন্তু আমাদের অটো ইমিউনো ডিজিজ।
তো যাই হোক, এই অ্যান্টিজেন গুলো এর জন্য যে জীবাণুগুলো রয়েছে যারা আমাদেরকে নষ্ট করছে তাদেরকে বলা হচ্ছে অটো অ্যান্টিজেন। অটো অ্যান্টিজেন বলা হয়ে থাকে। এবারে যে সমস্ত অ্যান্টিজেন গুলো আমরা দেখতে পাবো একটা স্পেসিফিক জায়গায় কাজ করবে, স্পেসিফিক এনভায়রনমেন্টে কাজ করবে, তার এগেনস্টে কি হবে, মানে আলটিমেট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার শরীরে কত ইনফেকশন করবে, এইগুলোকে বলা হচ্ছে ইমিউনোলজিক্যাল টলারেন্স। মানে জাস্ট মনে রাখবে, আমাদের শরীরে প্যাথোজেন প্রবেশ করলে আমি রোগে আক্রান্ত হই না, বা অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে আমি যে গড়ে উঠে, সেটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের যে ইমিউনোলজিক্যাল টলারেন্স। আমরা যে সহ্য করতে পারি, মানে জীবাণু ঢুকলে আমি আক্রান্ত হই না বা আমার সহজেই ক্ষতি হয় না, এইটা। এবারে হচ্ছে তোমাকে যেটা বলছিলাম, অটো ইমিউনো। অটো ইমিউনো মানে কি, যখন দেখতে পাবো জীবের দেখে নিজের কোষগুলোই নিজের মৃত্যুর কারণ, তখন তাকে আমরা বলবো অটো ইমিউন ডিজিজ। যেমন হচ্ছে রিমাটয়েড আর্থাইটিস। রিমাটয়েড আর্থাইটিস কারো যদি গেটে বাত তৈরি হয়, রিমাটয়েড আর্থাইটিস মানে কোনো যদি মানে কি হয়, বিভিন্ন গিটে গিটে কি হয়, যদি ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে জমা হয়, তাহলে এইগুলো এক প্রকারে ক্ষতিকারক রূপে কাজ করছে এবং আমাদের বডির তন্ত্রটাকে নষ্ট করছে এবং কি করছে, আমাদের মধ্যে যেটা প্রকাশিত করছে, এটাকে বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। এবং এর এগেনস্টে আমাদের শরীরে যে রেসপন্স তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা অটো ইমিউনো রেসপন্স। এরকমই মনে করো আমাদের শরীরে কোনো জীবাণু বা প্যাথোজেন প্রবেশ করেছে, মনে করো প্লাজমোডিয়াম প্রবেশ করেছে বা যে কোনো জীবাণু প্রবেশ করেছে। যখনই আমাদের কোনো জায়গায় আঘাত করে বা কোনো জীবাণু যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমাদের দেহের মধ্যে থাকা মাস্ট কোষ রয়েছে, সে কি করে, হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে কি করবে, ব্লাড ভেসেলটাকে আলটিমেট কিন্তু, মানে যেখানে কোনো জায়গায় যদি আমাদের ইনজিওর হয়, মানে মনে করো তুমি ছুটতে যেয়ে পড়ে গেলে, এরকম হতে পারে তোমার পা ছোলা গেল, তোমার যেখানে ছোলা গেল সেখানে কি বলতো, মাস সেলের গুলো সেখানে কি করবে, রক্ত সংবহনটাকে কমিয়ে দেবে, যাতে বেশি পরিমাণ রক্ত তোমার দেহের বাইরে না যায়। এবং কি হবে, এবং সেই জায়গায় কোষগুলোর মধ্যে লোকাল ব্লাড সাপ্লাই বাড়াবে এবং কি করবে, এবং সেখানে ফ্যাগোসাইটিক কোষকে পাঠাবে, যারা সেখানে সেগুলো থেকে নষ্ট করে দেয়। তাহলে এইটাকে বলা হচ্ছে ইনফ্লেমিনেশন। ইনফ্লেমিনেশন মানে হচ্ছে প্রদাহ, মানে তোমার কোনো জায়গায় কাটা গেল বা কোনো কিছু হলো, তার এগেনস্টে তোমার এখানে যে সাড়া তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনফ্লেমেটারি রেসপন্স। এবং সেই যে কাটা গেল বা ছোলা গেল, সেই জায়গাতে বিভিন্ন ব্লাড সাপ্লাই, লোকাল ব্লাড সাপ্লাই বেড়েছিল এবং বিভিন্ন কণিকাগুলো বেড়েছিল, এবং সেখানে কি হলো, একটা বিভিন্ন ডেড পার্ট জমা হতে শুরু করলো, সেটাকে কি বলা হচ্ছে, পুজ। পুজ যেটা আছে, যেটা হচ্ছে হোয়াইট ব্লাড, হোয়াইট ব্লাড সেল, ডেড মাইক্রোবস এবং ডেব্রিস, মানে কোষের ভাঙাচোরা অংশ, এগুলো নিয়ে কি হবে, ওই ক্ষতস্থানের উপর জমা হচ্ছে। এইগুলো একসাথে অঙ্কুরিত হচ্ছে ক্ষতস্থান থেকে, সেটাকে বলছি আমরা পুজ। তাহলে কি হচ্ছে, যখনই কোনো স্থান ক্ষত হচ্ছে, সেই স্থানের মধ্যে মাস্ট কোষ কি করছে, হিস্টামিন ক্ষরণ করছে, এবং হিস্টামিন কি করছে, সেই অঞ্চলে ব্লাড সাপ্লাইকে কমিয়ে দিচ্ছে। যখনই ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, তখনই কি হচ্ছে, বিভিন্ন ফ্যাগোসাইটিক কোষগুলো এবং যে বিভিন্ন যে কোষগুলো রয়েছে জীবাণুকে যারা ধ্বংস করে, অ্যান্টিমাইক্রোবিয়াল সেলস, সেগুলো টিস্যুর মধ্যে যায় এবং সেগুলো কি করে, রক্তকণিকা, সেই সমস্ত কোষ এবং বিভিন্ন জীবাণু, মৃত জীবাণু, এবং সেগুলো এখানে জমা থাকে এবং সেগুলো সেখান থেকে ক্ষরিত হয়। এটাকে বলা হচ্ছে কি, পুজ। পুজ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্ষতস্থান সুরক্ষিত হওয়ার পর সেই জায়গা থেকে যে তরলটা ক্ষরিত হয়, সেটাকে বলা হচ্ছে পুজ। পুজের মধ্যে কি থাকে, বিভিন্ন জীবাণু থাকবে, পুজের মধ্যে থাকবে তোমার সেলের ভাঙাচোরা অংশ এবং কোষের অপ্রয়োজনীয় কিছু পদার্থ সেটা থাকবে। এবারে আমরা বললাম, ভালো করে শোনো, আমরা বললাম টি সেল আমাদেরকে কি হয়, সুরক্ষা দেয়। ভালো করে শোনো, টি সেল সুরক্ষা দেয়। টি সেল কি হয়, কোষের মধ্যে থাকে। টি সেল আমাদের সুপ্রিম কমান্ডার, বা সব থেকে ভালো আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। এবারে প্রত্যেকটা টি সেলের মধ্যে কিছু দু রকমের পলিপেপটাইড চেইন থাকে, মানে টি সেলের মধ্যে দু রকমের পলিপেপটাইড চেইন থাকবে, একটা হবে পরিবর্তনশীল আর একটা হবে কনস্ট্যান্ট। পরিবর্তনশীলটাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা ভি, আর কনস্ট্যান্টটাকে বলা হবে সি। এবারে
টি সেল যখনই কোনো জীবাণু বা অ্যান্টিজেন ঢুকছে তখনই কি হবে, তখনই টি সেল তার সারফেসে ওই অ্যান্টিজেন বা প্যাথোজেনকে যুক্ত করে। এবং টি সেল কি করে, টি সেল ওই অ্যান্টিজেন বা প্যাথোজেনকে নিজের মধ্যে ধরে কি করে, সেল সারফেস প্রোটিন বা এমএইচসি মলিকিউল তৈরি করে। এমএইচসি মলিকিউল মানে হচ্ছে ওই অ্যান্টিজেন যেটা ছিল সে ওই জীবাণুটাকে নিয়ে পর এই MHC molecule so named because they are histocompatibility complex। histocompatibility complex জিনিসটা কি, যখনই আমাদের টি সেল ছিল, ভালো করে দেখো, টি সেল তো না ক্ষমতা দিবে, টি সেলের মধ্যে দু রকমের পলিপেপটাইড আছে টি কোষের মধ্যে, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে ভেরিয়েবল। যখনই কোনো জীবাণু বা প্যাথোজেন টি কোষের মধ্যে ঢোকে, টি কোষ সেটাকে ভালোভাবে ধরে মলিকিউলটাকে ডিস্ট্রয় করে দেয় এবং আমাদের কোষকে সুরক্ষা দেয়। এই জিনিসটাকে বলা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এমএইচসি মানে হচ্ছে, এম মানে মেজর, এইচ মানে হচ্ছে হিস্টোকম্প্যাটিবিলিটি, মানে আমাদের কোষকে সুরক্ষা দিচ্ছে কমপ্লেক্স। কখন এমএইচসি গঠিত হবে, এমএইচসি গঠিত হবে প্যাথোজেনের সাথে যখন অ্যান্টিজেন যুক্ত হবে। তাহলে ঘটনা হচ্ছে রোল অফ এমএইচসি জিনিসটা কি, রোল অফ এমএইচসি জিনিসটা হচ্ছে যখনই অ্যান্টিজেন প্রবেশ করবে, অ্যান্টিজেনের ফলে কি হবে, ওই টি সেলগুলো রিসেপ্টর অঞ্চলে এমএইচসি কে ধারণ করবে এবং ওই এমএইচসির জন্য কি হবে, হিস্টোকম্প্যাটিবিলিটি গঠিত হবে এবং তারপর টি সেল সেগুলোকে নষ্ট করে দেবে আর কি। তো যাই হোক, টি সেল নষ্ট করবে বিভিন্ন উপাদান দিয়ে। তো রোল অফ এমএইচসি কিছু না, এমএইচসি কি করে, এমএইচসি আমরা যদি দেখি কোনো জিনিসকে সরাসরি নষ্ট করে, যেমন আমাদের হচ্ছে কোনো একটা সেল, সেল কি করলো, কোনো যদি এই যে এমএইচসি কিছু একটা রয়েছে, সরাসরি কি করবে, কোষের মধ্যে জীবাণু বা মাইক্রোবস কে নিয়ে এসে দেখো নষ্ট করে দেবে, এখানে সেটাই দেখানো আছে, সরাসরি জীবাণুকে নিয়ে সে নষ্ট করে দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে ঘটনা হচ্ছে যেমন টি সেল আমাদেরকে বাঁচালো, তেমন হচ্ছে ইমিউনোজেন। ইমিউনোজেন জিনিসটা কি, আমরা পড়লাম অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন মানে যে সমস্ত পদার্থ দেহের জন্য ক্ষতিকারক এবং যারা আমাদের বডিতে প্রাথমিক অনাক্রমীয় সাড়া সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন বলি। এবারে এবারে বলি অ্যান্টিজেন যেমন বললাম, তার এগেনস্টে যে কাজ করবে সেটাকে বলবো আমরা কি, ইমিউনোজেন। ইমিউনোজেন মানে কি, মানে ইট ইজ সাবস্টেন্স দ্যাট ইজ এবল টু প্রোভাইড অ্যান ইমিউনো রেসপন্স ইফ ইনজিওর্ড টু বডি। মানে বডির কোনো জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয়, যারা ইমিউনো রেসপন্স ক্রিয়েট করে তাকে বলছি ইমিউনোজেন। মানে যে সমস্ত পদার্থ সাড়া প্রদান করে তাদেরকে বলা হচ্ছে ইমিউনো রেসপন্স। ইমিউনো রেসপন্সটা কত রকমের হতে পারে, আরে বাবা কিছুই না, একটা জন্মগতভাবে ইমিউন রেসপন্স হতে পারে, ইনেট ইমিউন রেসপন্স, আর একটা হতে পারে জীবের জীবনচাপকে জীবের অর্জিত, মানে অ্যাডাপটিভ হতে পারে বা অ্যাকোয়ার্ড হতে পারে, তাই না? তো ঘটনা হচ্ছে এই যে ইমিউনোজেন মানে কি, আমার কোন একটা কোষ ক্ষতিগ্রস্ত হয়ে ওই প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করবে, সেটাকে আমরা কি বলবো, ইমিউনোজেন বলবো। ইমিউনোজেনটা আলটিমেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম। এবারে আমরা যেমন বলছিলাম ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটি মানে আমার জীবন চক্রে যেগুলো করেছি, অ্যাডাপ্টেশন করেছি, সেগুলো কার জন্য হচ্ছে, তুমি যে দেখলে লিম্ফোসাইটের জন্য হচ্ছে, তাই না? এগুলো করছে কে, এইগুলো আমাদের হচ্ছে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। ক্লিয়ার? আর নন স্পেসিফিক যেগুলো, নন স্পেসিফিক মানে নির্দিষ্ট নয়, মানে যে কোনো রোগের বিরুদ্ধে হচ্ছে। এবারে আমাদের বডিতে ইমিউনিটিটা তিন ভাবে তৈরি হচ্ছে, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম, নেক্সট হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম, আর থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। ফার্স্ট লাইন আমাদের ডিফেন্স কে করছে বলতো, আমাদের স্কিন। আর কে করছে, মানে ফিজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ব্যারিয়ার যেগুলো পড়লাম, মানে মিউকোসা লেয়ার, সেগুলো সব হচ্ছে আমাদের কি ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন কোনগুলো, সেকেন্ড লাইন হচ্ছে আমাদের রক্তের মধ্যে ভেসে থাকা বিভিন্ন ওই যে আমাদের ফ্যাগোসাইটিক কোষগুলো রয়েছে তারা। আর থার্ড লাইন ডিফেন্স মেকানিজম কে, বি সেল এবং টি সেল, তোমাকে অলরেডি বলা হলো। বি এবং টি হচ্ছে সর্বশেষ সুরক্ষা দেয়, তার মধ্যে আবার সর্বশেষ সুরক্ষা দেবে কে, সর্বশেষ সুরক্ষা দেবে টি লিম্ফোসাইট। তাহলে কিছুই না, আমরা যেটা বললাম যে প্রথম লাইনের ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইন যেটা তৈরি করবে সেটা হচ্ছে স্কিন, মানে ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। নেক্সট থার্ড যেটা দেখলাম, থার্ড হচ্ছে ফ্যাগোসাইটিক কোষগুলো যে আমাদের দেবে, বা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোটিন যারা যে ক্ষমতা দেবে সেগুলো, বা ইনফ্লেমেটরি রেসপন্স, মানে কোনো কিছু
আঘাতপ্রাপ্ত হলো তার থেকে যে বাঁচছি। এবং তুমি দেখবে আমাদের যে কোনো রোগ হোক তার একটা প্রধান উপসর্গ হচ্ছে জ্বর। জ্বর কেন হয়? জ্বর হচ্ছে আমাদের শরীরে যখনই জীবাণুগুলো প্রবেশ করে, ওই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য আমার বডি কি হয়, তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই তাপমাত্রা বাড়ানোটাই আলটিমেট ক্রিয়েট করে ফিভার। তো আমাদের প্রথম লাইনের ডিফেন্স মেকানিজম কি? ওই যে বললাম স্কিন এবং মিউকাস লেয়ার। দ্বিতীয় লাইন কে? কোষের মধ্যে, দেহের মধ্যে ভেসে থাকা ফ্যাগোসাইটিক কোষ, বিভিন্ন প্রকার মাইক্রোবিয়াল প্রোটিন, বিভিন্ন ইনফ্লেমেটরি রেসপন্স, আঘাতের ফলে যে আমরা সুরক্ষিত রেসপন্স নিয়ে আসি, নেক্সট হচ্ছে ফিভার। এগুলো যে সেকেন্ড লাইন। এবং সর্বশেষ এগুলো ফেলিয়ার হলো কে বাঁচাবে? বি এবং টি লিম্ফোসাইট। এরা আছে তৃতীয় লাইন ডিফেন্স মেকানিজম। এবারে পরীক্ষাতে পড়ে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, হুইচ অফ দ্য ফলোইং স্ট্যান্ডস ফর সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম, এবং হুইচ অফ দ্য ফলোইং স্ট্যান্ডস ফর থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। এগুলো একটু মনে রাখবো আমরা। এবার হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন জিনিসটা কি? ইমিউনাইজেশন হচ্ছে কোন ব্যক্তির মধ্যে ইমিউনিটি সিস্টেমকে গড়ে তোলা বা আমরা উদ্দীপিত করব, এটাকে বলবো ইমিউনাইজেশন। এই ইমিউনাইজেশনটা দুরকম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। মানে আমরা বিভিন্ন প্রকার জীবাণু বা বিভিন্ন জিনিসকে আমরা কি করব, প্রবেশ করাবো আস্তে করে, মানে কম পরিমাণে, তখন সেটার জন্য যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশন কুইক ইমিউন রেসপন্স, মানে তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব, মনে করো অ্যান্টিবায়োটিক দিলাম বা অ্যান্টিটক্সিন প্রয়োগ করলাম, বিভিন্ন প্রোটিন গুলো ঢুকালাম, তখন তাকে বলছি প্যাসিভ, মানে যেগুলোর এগেনস্টে মেমোরি সেলে কোনো ভূমিকা নেই। সেম কথা। এবারে ইমিউনোজেনিসিটি কাকে বলবো? ইমিউনোজেনিসিটি হচ্ছে আমাদের যে ইমিউনো সিস্টেমটা কাজ করছে, সাড়া দিচ্ছে, এটাকে বলছি ইমিউনোজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি মানে কি? অ্যান্টিজেনিসিটি মানে হচ্ছে অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে যে সাড়া সৃষ্টি করছে, যে বলছে যে কোনো একটা রোগের প্রাধান্য ঘটাচ্ছে, সেটাকে বলছি আমরা অ্যান্টিজেন। তাহলে কি? অ্যান্টিজেন ওয়ান টাইপ অফ প্রোটিন, তাই না, দ্যাট ক্যান এবিলিটি টু প্রডিউস ইমিউন রেসপন্স উইদিন হিউম্যান বডি। যারা বডির মধ্যে ইমিউন রেসপন্স ক্রিয়েট করে তাদেরকে বলছি অ্যান্টিজেন। এরকমই একটা বিশেষ মলিকিউল, যে মলিকিউল গুলোকে বলা হচ্ছে হ্যাপটেন। হ্যাপটেন জিনিসটা কি? বলছে অ্যান্টিজেনের মতোই পদার্থ, কিন্তু যাদের মলিকুলার ওয়েট অ্যান্টিজেনের কম, মানে এক বিশেষ ধরনের প্রোটিন যাদের মলিকুলার ওয়েট অ্যান্টিজেনের থেকে কম, এবং যারা একাকী ইমিউনো রেসপন্স তৈরি করতে পারে না, তারা যখন কোনো অ্যান্টিবডির সাথে যুক্ত হয় তারা তখন ইমিউনো রেসপন্স ক্রিয়েট করতে পারে। সেই সকল পদার্থকে বলা হচ্ছে হ্যাপটেন। খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে। তাহলে হ্যাপটেন জিনিসটা কি? হ্যাপটেন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট কন্টেনিং যে জীবাণুটা রয়েছে, যারা আমাদের শরীরে ইমিউনো রেসপন্স ক্রিয়েট করতে পারে না, ইমিউন রেসপন্স ক্রিয়েট করতে পারে না, কিন্তু তারা কোনো অ্যান্টিজেনের সাথে যুক্ত হলে তখন ইমিউন রেসপন্স ক্রিয়েট করে। সেই লো মলিকুলার ওয়েট কন্টেনিং যে পদার্থগুলো, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি তোমার হ্যাপটেন। তাহলে হ্যাপটেন গুরুত্বপূর্ণ শব্দ, সেটা মনে রাখবে। এবার হচ্ছে এপিটোপ, মানে একটা অ্যান্টিজেন বা একটা জীবাণু আমার শরীরে ঢুকছে, আমার শরীরে রোগ সৃষ্টি করছে। এই যে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট সাইট, যে সাইটটা রেসপন্সটা দেখাতে চেষ্টা করছে, সেই সাইটটাকে বলবো এপিটোপ। মানে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট সাইট, সেটাকে বলবো আমরা এপিটোপ, মনে রাখবে। আবার অ্যান্টিজেনের সাথে তার পরিপূরক স্ট্রাকচার কে গঠিত হবে? অ্যান্টিবডি। তার যে সাইটটা, তাকে আমরা কি বলবো? পেরাটোপ বলবো। সেটা একটু পরে আমরা আসছি। এবারে হচ্ছে, এবারে আমাদের কিছু কোষ রয়েছে যে কোষগুলো ফরেন অ্যান্টিজেনকে ডিসপ্লে করে। মানে মনে করো কিছু কোষ রয়েছে যারা কি করবে, অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিজেনের সঙ্গে তারা যুক্ত হয়ে কি তৈরি করবে, একসাথে যদি অ্যান্টিজেনের সাথে ওই কোষটা যুক্ত হয় তাহলে তৈরি করে এমএইচসি, মানে কি বলতো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এবং ওই অ্যান্টিজেন গুলোকে কি হবে, কোষের চারপাশে লেগে থাকবে, তখন সেই কোষটাকে বলা হবে এপিসি, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কিছুই না, মানে যে কোষের মধ্যে তুমি অ্যান্টিজেন দেখতে পাবে
এবার কোন কোষের মধ্যে তুমি অ্যান্টিজেন দেখতে পাবে? যে সমস্ত কোষগুলোর মধ্যে রিসেপ্টর থাকবে, যারা জীবাণুকে কি করবে, কোষের চারপাশে আটকে দেবে। কি করে আটকাবে? আটকাবার জন্য যে প্রসিডিওর তোমাকে একটু আগেই বললাম, যে কোনো অ্যান্টিজেন বা জীবাণু কোষের সাথে যে লেগে যাবে, এই ঘটনাটাকে বলা হবে কি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। তাহলে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের দরুন যখন কোনো একটা অ্যান্টিজেন কোন একটা কোষের মধ্যে যুক্ত হয়ে যায়, তখন সেই কোষটা কি হবে, অ্যান্টিজেনকে শো করবে। তাহলে সেই কোষটাকে বলা হবে কি, এপিসি, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেই কোষটাকে বলা হবে এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেই কোষটাকে বলা হবে এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। নেক্সট, এবার হচ্ছে আমাদের এই এপিসি সেল রূপে কে কাজ করে? একটু আগে তোমাকে বললাম, টি সেল। টি সেল গুলো কি করবে? এপিসি রূপে কাজ করতে পারে। টি সেলে কয়েকটা এক্সাম্পল, যেগুলো টি সেল হচ্ছে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে এপিথেলিয়াল সেল, ফাইব্রোব্লাস্ট। এই বিভিন্ন কোষগুলো কি করতে পারে? অ্যান্টিজেনকে তার কোষের মধ্যে আবদ্ধ করতে পারে। এই যে আবদ্ধ করবে যে পদ্ধতির মাধ্যমে, সেটা এমএসসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এবং তার মাধ্যমে কোষটার মধ্যে কি পাবো, অনেক অ্যান্টিজেনকে দেখতে পাবো। এই জিনিসটাকে বলা হবে কি, এই জিনিসটাকে তোমার বলা হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে যে কোষের মধ্যে অ্যান্টিজেনকে দেখতে পাবো। ঠিক আছে, পড়লেই পারবে এটা। এবার হচ্ছে ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, মানে আমরা ভ্যাকসিন দেব এবং ইমিউনাইজেশন মানে অনাক্রমতা তন্ত্রকে উদ্দীপিত করব। এবারে বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন প্যাথোজেন বা বিভিন্ন জীবাণু কম ডোজে বা কম মাত্রায় যখন জীবের মধ্যে প্রয়োগ করব, তখন তাকে আমরা কি বলবো? ভ্যাকসিন বলবো। তাহলে ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিন হচ্ছে কোনো একটা জীবাণু বা প্যাথোজেন বা কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিজেন নিঃসৃত প্রোটিন সক্রিয়ভাবে বা হাফ ডেড করে বা তার মডিফিকেশন করে যখন আমরা জীবের দেহে প্রবেশ করাবো, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেই জিনিসটাকে আমরা বলবো যে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশনটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে ভ্যাকসিনেশনের জন্য আমাদের মেমোরি সেলের প্রয়োজন। মনে করো তোমার শরীরে জীবাণু ঢোকালাম, তোমার শরীর কি হলো? উদ্দীপিত হলো, তার বিরুদ্ধে লড়াই করলো, সুস্থ হলো। এবারে এর সুবিধা কি হলো? যখনই পরে সেই জীবাণু তোমার মধ্যে ঢুকছে, তোমার বডি অলরেডি অ্যাডাপ্টেড সেই জীবাণুর সাপেক্ষে, দিয়ে যখনই সেই জীবাণু ঘটছে, সেকেন্ডারি ইমিউন রেসপন্সের জন্য সেই জীবাণুটাকে মেরে ফেলছে, ফলে তুমি সুস্থ হচ্ছ। এই প্রসিডিওরের কাজ হচ্ছে ভ্যাকসিন যেটা। এবারে বর্তমান দিনে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মানে বর্তমান দিনে পুনর্জনিত ডিএনএ মানে মডিফাইড বিভিন্ন ভ্যাকসিন তৈরি করছি, মিক্সড ভ্যাকসিন তৈরি করছি, সেগুলো আমরা প্রয়োগ করে প্রবেশ করাচ্ছি এবং দেহকে সুরক্ষিত দিচ্ছি। এবং মনে রাখবে, একটা ভ্যাকসিনের কার্যকারিতাকে বাড়াই হচ্ছে অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট মানে হচ্ছে যে সমস্ত পদার্থ একটা ভ্যাকসিনের সাথে দিয়ে রাখলে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায়, তাদেরকে বলা হচ্ছে অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট, তাহলে অ্যাডজুভেন্ট আর দোজ এলিমেন্ট দ্যাট ক্যান অ্যাক্টিভেট দ্য অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেনকে যারা অ্যাক্টিভেট করে তাদেরকে বলেছি আমরা অ্যাডজুভেন্ট। এটা মনে রাখবে, অ্যাডজুভেন্ট। এবং অ্যান্টিজেন বা ওই সমস্ত জীবাণুদেরকে বা ভ্যাকসিনকে প্রিজার্ভ করার জন্য আমরা যেটা ইউজ করি, সেটা হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ মানে সংরক্ষক, সেটা দিয়ে ভ্যাকসিনকে সুন্দরভাবে রাখা। তো যাই হোক, এবারে যেমন অ্যান্টিজেন আমার শরীরে জানলাম, এবারে আমার শরীরে যখনই অ্যান্টিজেন প্রবেশ করছে, তার বিরুদ্ধে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি হচ্ছে। মানে অ্যান্টিজেন প্রবেশের ফলে আমার দেহে যে একটা বিরুদ্ধ গ্লাইকোপ্রোটিন গঠিত হচ্ছে রেসপন্সের দরুন, সেটাকে বলা হচ্ছে, যে অ্যান্টিজেনের সাথে লড়াই করছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। এবং অ্যান্টিবডিকে বলা হচ্ছে ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন কেন? দেখো, অ্যান্টিবডি প্রকৃতপক্ষে একটা প্রোটিন, অ্যান্টিবডি নিজে কি এক প্রকারের প্রোটিন, এবং এটাকে ইমিউনোগ্লোবিন বলছি কেন? গ্লোবিন মানে প্রোটিন, ইমিউনো মানে কি? অনাক্রমতা প্রদানকারী প্রোটিন। তাহলে অ্যান্টিবডি কি করে? আমাদের দেহকে সুরক্ষা দেয়। অ্যান্টিজেনের বিরুদ্ধে সে তৈরি হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিন সুরক্ষা দিচ্ছে। যেহেতু অ্যান্টিবডি হলো এক প্রকারের প্রোটিন এবং এটি দেহকে সুরক্ষা দেয়, অর্থাৎ অনাক্রমতা প্রদান করে, তাই অ্যান্টিবডিকে বলা হচ্ছে ইমিউনোগ্লোবিন। ছোট থেকে পড়েছো এটা। এবার
এইগুলো প্রকৃতপক্ষে হচ্ছে গামা গ্লোবিউলিন, মানে গামা গ্লোবিউলিন হয়, এবং এগুলি অ্যান্টিবডি তৈরি করে কে? অ্যান্টিবডি তৈরি করে মনে রাখবে বি লিম্ফোসাইট কণিকা। অ্যান্টিবডি তৈরি করে কে? বি লিম্ফোসাইট কণিকা। তার জন্য বি লিম্ফোসাইট কণিকা যে অনাক্রমতা গড়ে তোলে সেটাকে আমরা বলছি হিউমোরাল ইমিউনিটি বা রসভিত্তিক অনাক্রমতা। কোষের মধ্যে কিছু তৈরি করছে, তার মাধ্যমে কাজ করছে। তাই বি লিম্ফোসাইট দিয়ে অনাক্রমতাকে বলা হচ্ছে কি? অনাক্রমতাকে বলা হচ্ছে তোমার ওই হিউমোরাল ইমিউনিটি বা রসভিত্তিক অনাক্রমণ। এবারে আমরা যদি দেখি, মানে আমাদের টোটাল অ্যান্টিবডি যেগুলো রয়েছে আমাদের দেহের মধ্যে অলরেডি প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। ভালো করে শোনো, আমাদের বডির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। আমাদের যত প্রোটিন রয়েছে দেহের মধ্যে, মানে রক্তে ভাসমান যত প্রোটিন রয়েছে, সেই প্রোটিনের মধ্যে 25 থেকে 30% হচ্ছে অ্যান্টিবডি। এবং আমাদের অ্যান্টিবডি মিউকোসালায়ার, বিভিন্ন টিস্যু ফ্লুইড, বিভিন্ন সিরাম, এগুলোর মধ্যে কি হচ্ছে? অবস্থান করছে। এই অ্যান্টিবডি কেমন দেখতে? এই অ্যান্টিবডি আমাদের দেহে যেগুলো পাওয়া যায়, সেই অ্যান্টিবডি গুলো হচ্ছে ওয়াই শেপ দেখতে। এই দেখো, একটা ওয়াই শেপ স্ট্রাকচারকে দেখানো আছে। অ্যান্টিবডির ক্ষেত্রে যে আমরা ওয়াই শেপ স্ট্রাকচার এবং বি লিম্ফোসাইট এগুলো তৈরি করে, তো এই যে অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হয়, এখানের মধ্যে দেখো, আমি ছবিটাকে তোমাকে দেখাবার চেষ্টা করি। এখানে যে রয়েছে দুটো শৃঙ্খল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হালকা শৃঙ্খল, মানে এই মাঝেরটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার হেভি চেন, ঠিক আছে? এই যে লম্বা যেটা চলে এসছে এটা হচ্ছে হেভি চেন, আর এই পাশের যেগুলো আছে সেগুলো হচ্ছে লাইট চেন, ঠিক আছে? হেভি চেন এবং লাইট চেন, মানে লং চেন যেগুলো সেগুলোকে বলা হচ্ছে হেভি চেন, তুলনামূলক ছোটগুলোকে বলা হচ্ছে লাইট চেন। এবারে হেভি চেন লাইট চেনের মাঝে ডাইসালফাইড বন্ধন আছে, এই মাঝখানে ডাইসালফাইড ব্রিজ রয়েছে। এবারে কি রয়েছে? অ্যান্টিবডির কিছু কিছু স্থান, এই জায়গাতে কি হবে? অ্যান্টিবডির এই স্থানে অ্যান্টিজেন এসে যুক্ত হবে। এই স্থানটাকে বলা হচ্ছে কি? পেরাটোপ। এবং পেরাটোপটা যেটা রয়েছে, এই যে হেভি চেন, এই যে হেভি চেনটা পরিবর্তনশীল, আর হালকা চেনটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। এবারে নিচের দিকের যে হেভি চেনটা, মানে উপর দিকের হেভি চেনটা পরিবর্তনশীল, নিচের দিকের যে হেভি চেন সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভালো করে পাবো, আমরা কি বললাম? আমরা বলছি অ্যান্টিবডি হচ্ছে ওয়াই আকৃতির দেখতে। অ্যান্টিবডি ওয়াই আকৃতির মধ্যে দুটি করে শৃঙ্খল নিয়ে গড়ে উঠেছে, একটা করে হেভি চেন, একটা করে লাইট চেন। হেভি চেন এবং লাইট চেনের মাঝে ডাইসালফাইড বন্ধনী গঠিত হচ্ছে, এবং হেভি চেন এবং লাইট চেন দ্বারা গঠিত যে বিশেষ অঞ্চল যেখানে অ্যান্টিজেনকে আবদ্ধ করতে পারে, সেই স্থানটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং স্পেস। সেটাকে বলা হচ্ছে কি? অ্যান্টিজেন বাইন্ডিং স্পেস, যেটা সেই জায়গাটাকে বলা হচ্ছে পেরাটোপ। সেটাকে বলা হচ্ছে কি? পেরাটোপ। এবং উপরের দিকে যে পেরাটোপের সংলগ্ন যে ভারী চেনটা, সেইটা হচ্ছে ভেরিয়েবল। নিচের দিকে যে ভারী চেন সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা যদি দেখি, একটা কি নিয়ে গঠিত? দুটো হেভি চেন, দুটো লাইট চেন। মানে দেখো, আমরা যদি দেখি এই যে টোটাল স্ট্রাকচারটার মধ্যে 4টে চেন থাকে, এই একটা চেন, এইগুলো হচ্ছে দুটো লাইট চেন, আর এখানে একটা চেন, এইগুলো হচ্ছে ভারী চেন, এইটাও হচ্ছে ভারী চেন। তাহলে টোটাল আমরা দেখতে পাবো 4টে, দুটো হেভি চেন আর দুটো মানে ভারী চেন নিয়ে গঠিত। এবারে দুটো আইডেন্টিক্যাল লাইট এবং দুটো আইডেন্টিক্যাল হেভি চেন নিয়ে গঠিত। তারা জয়েন্ট আছে কি? ডাইসালফাইড বন্ড, অলরেডি বললাম শর্ট কোশ্চেন পড়ে। লাইট চেন প্রত্যেকের ক্ষেত্রে সমান, লাইট চেনটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি তোমাকে প্রথমেই বললাম। এবারে লাইট চেন অকার্স টু ভ্যারাইটিস, মানে দুটো জায়গা দেখা যায়, একটাকে বলা হচ্ছে কাপ্পা, একটাকে বলছে ল্যামডা। এবারে লাইট অ্যান্ড হেভি চেন যেখানে রয়েছে, সেখানের মধ্যে আবার দু রকমের রিজিয়ন হয়, কিছুটা হচ্ছে ভেরিয়েবল, কিছুটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এবার উপরের দিকে যে অঞ্চলটা সেটা হচ্ছে ভেরিয়েবল, কারণ যেহেতু অ্যান্টিজেনকে বসাতে হবে তাই সেটা চেঞ্জেবল। আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড, সেটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এবং ওয়াই শেপ যে অ্যান্টিবডি, তার মধ্যে যে এখানে স্পেসিফিক জায়গাতে
অ্যান্টিজেন যুক্ত হবে সেটাকে বলা হবে পেরাটোপ। মানে পেরাটোপের সাথে কে যুক্ত হবে? অ্যান্টিজেনের এপিটোপ যে পোর্শনটা সেটা আলটিমেট যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হতে পারবে। এইটা হচ্ছে ঘটনা। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হতে পারে। এবারে তাহলে দেখো কি বললাম, অ্যান্টিবডি স্ট্রাকচার প্রত্যেকের একবার পড়ে দিবে ভালো করে। অ্যান্টিবডি স্ট্রাকচারটা কি? পরীক্ষাতে বলবে ডাইসালফাইড বন্ড কোথায় থাকে, কোন অঞ্চলটা পরিবর্তনশীল, এই পেরাটোপের নিকটবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তনশীল, নিচের গুলো হচ্ছে তোমার অপরিবর্তনশীল। আর লাইট চেনটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একই, কিন্তু হেভি চেনটা হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিবডির ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। এবং ওর যে ভেরিয়েবল অঞ্চল সেখানের মধ্যে বিশেষ স্থান যেখানে কোনো অ্যান্টিজেনকে যুক্ত করতে পারবে সেই জায়গাটাকে বলছি পেরাটোপ। এই পেরাটোপ অংশে কি হবে? অ্যান্টিজেনের এপিটোপ অংশটা সংযুক্ত হতে পারবে। এবারে গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে অ্যান্টিবডি সম্বন্ধে একটু জানলাম। এবারে হচ্ছে একটা অ্যান্টিবডি কিভাবে কাজ করে। আবারও বলছি, গল্পগুলো বারবার রেকর্ডিংটা দেখে নেবো, দিয়ে মুখস্থ করবো গল্পটাকে, দিয়ে তুমি যে কোনো ম্যাটেরিয়ালকে ফলো করো। এলিমেন্টারি বায়োলজি 2 ম্যান একদম সুন্দর দেওয়া আছে, এলিমেন্টারি বায়োলজি 2 ম্যানকে ফলো করার চেষ্টা করবো প্রত্যেকে মেডিকেলের জন্য। তো যাই হোক, এলিমেন্টারি বায়োলজি 2 ম্যানের জায়গাগুলোকে আমি ক্লিয়ার করে বলে যাচ্ছি, এগুলো এলিমেন্টারি বায়োলজি 2 ম্যান পড়বে, প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্টিবডি যেগুলো রয়েছে, তো একটা ইনভেটিভ এজেন্ট, মানে দেখো অ্যান্টিবডিটা কি করে কাজ করে। প্রথম কথা হচ্ছে, যখনই অ্যান্টিবডির একটা বিশেষ জায়গা থাকে, মানে যেখানে যুক্ত করবে, মানে অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেন ওই পেরাটোপ এপিটোপের মাধ্যমে যুক্ত হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডির এই যুক্ত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশন বলতে তুমি কি বোঝো? অ্যাগ্লুটিনেশন বলতে বোঝায় এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। যখনই তারা যুক্ত হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি নিজেদের মধ্যে রিঅ্যাকশন করছে, এবং তারা কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি মলিকিউল যেটা গঠিত হলো, বড় গঠিত হলো কমপ্লেক্সটা, এবারে সেগুলো কি হয়, তারা যেহেতু ইনসলিবল সেগুলো এবারে নিচের দিকে থিতিয়ে পড়ে। মানে আমাদের কোষের মধ্যে যখনই অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেন রিঅ্যাকশন করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি পরস্পর যুক্ত হয়ে গেল, যুক্ত হওয়ার পর এই ঘটনাকে বলছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশনের পর যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হলো, তারা কি হলো, নিচে থিতিয়ে পড়লো। এই ঘটনাকে বলছি আমরা প্রেসিপিটেশন। এটাকে বলছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের পরে কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি দুজনে লড়াই করছে একে অপরের সাথে। মানে এরপর কি হচ্ছে, উপরে কি হবে, অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে পুরোপুরি রূপে তার কাজটাকে দমিয়ে দেবে টক্সিক পদার্থ ক্ষরণ করে। মানে অ্যান্টিবডি কি করবে, টক্সিক পদার্থ ক্ষরণ করে অ্যান্টিজেনটাকে নষ্ট করে দেবে বা তার স্টেজটাকে কমিয়ে দেবে। এটাকে বলা হবে নিউট্রিলাইজেশন। মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হওয়ার পর অ্যান্টিজেনের যে ক্রিয়াটা কমে যাবে, সেটাকে বলা হবে নিউট্রিলাইজেশন। নিউট্রিলাইজেশনের পর যেটা হবে, দ্যাট ইজ দ্য লাইসিস। এবার অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে এনগলভ করবে, ধরে নেবে, এবং অ্যান্টিজেনের পার্টটাকে নষ্ট করে দেবে। তার ফলে কি হলো, আমি সুরক্ষিত পেলাম। এই জিনিসটাকে বলা হচ্ছে লাইসিস। তাহলে অ্যান্টিবডি আমাদের 4টে স্টেপে কাজ করলো, এটা প্রত্যেকের মুখস্থ রাখবে, কিচ্ছু না। প্রথম স্টেপ কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, এপিটোপ এবং টেরাটোপ যে পোর্শন গুলো আছে সেই পোর্শনে যুক্ত হবে। এই জিনিসটাকে আমরা কি বলবো, অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশনের ফলে কি হবে, তারা এরপর নিচে থিতিয়ে পড়বে, এটাকে বলছি আমরা প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের পরে যেটা হবে, থিতিয়ে পড়লো, তারপরে অ্যান্টিবডি কি করবে, টক্সিক সাবস্টেন্স ক্ষরণ করে অ্যান্টিজেনের কাজকে দমিয়ে দেবে, এটাকে বলা হবে নিউট্রিলাইজেশন এবং লাইসিস। সর্বশেষ কি হবে, অ্যান্টিবডি বিভিন্ন পদার্থ ক্ষরণের দরুন এবং ডাইরেক্টলি কি করবে, অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করবে, ফলে দেহ সুরক্ষিত হবে। তাহলে অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, নিউট্রিলাইজেশন, লাইসিস, এই 4টের ভাবে কি হলো, আমাদের বডি সুরক্ষিত হলো। এই 4টের ভাবে যে আমাদের বডি সুরক্ষিত হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশন অফ অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিবডি এইভাবে আমাদের শরীরে কাজ করবে। এবারে তোমাকে বলি, এবারে আমাদের বডিতে অ্যান্টিবডির কাজটা গেল, এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ জায়গা বলবো আবারও, যে আমাদের বডির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বা তন্ত্র গড়ে ওঠে, যে তন্ত্রটার নাম হচ্ছে
কমপ্লিমেন্ট তন্ত্র, মানে আমাদের বডির মধ্যে প্রচুর প্লাজমা প্রোটিন রয়েছে, যেগুলো লিভারে রয়েছে এবং যেগুলো অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তখন সেগুলো তৈরি হয়। মানে আমাদের বডির মধ্যে কিছু কিছু প্রোটিন রয়েছে, যে প্রোটিনগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া যখন চলতে থাকে তখন সক্রিয় হয়। এইগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট ইজ নাথিং বাট there are various type of circulatory protein that are present in within our body and that are activated at the time of antigen antibody reaction. মানে যখনই বললাম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করছে তখন আমাদের শরীরের মধ্যে কিছু পরিবহনকারী প্রোটিনগুলো সক্রিয় হয়, সেই প্রোটিনগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট তিনটা ভাবে কাজ করে। মানে এবারে কি হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি তো লড়াই করছে ওইদিকে, তখনই কিছু প্রোটিন আরো বডির মধ্যে সক্রিয় হলো যে আমাদেরকে লড়াই নামতে হবে। কিছু সৈনিক তারা কি করছে, বডির মধ্যে যখনই কোনো ব্যাকটেরিয়া ঢুকছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করছে এবং আমাদের বিভিন্নর মধ্যে ন্যাচারাল এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি ক্রিয়েট করছে এবং ইমিউনো কমপ্লেক্স মানে আমাদের মধ্যে ইমিউনোতন্ত্র যেটা রয়েছে সেটাকে কি করছে, ডিসপোজিং ওপেন করছে অ্যান্ড দা বাই প্রোডাক্ট অ্যাসোসিয়েটেড ইনফ্লামেশন, মানে আমাদের যে ক্ষত সৃষ্টি হচ্ছে তার বাই প্রোডাক্ট গুলোকে অ্যাসোসিয়েট করছে বা জমা করছে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম জিনিসটা কি? আমাদের বডির মধ্যে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে তখন দেহের মধ্যে কিছু সংবহনকারী প্রোটিন সক্রিয় হয়ে যাচ্ছে, সেই প্রোটিন গুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আমাদের দেহকে বাঁচাচ্ছে। কেন? যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি লড়াই করছে তখন দেহের মধ্যে ওই প্রোটিন গুলো বেকোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে এবং সে কি করছে, আমাদের অর্জিত এবং কিছু প্রাকৃতিক অনাক্রমতা প্রদান করছে এবং আমাদের ক্ষতস্থান থেকে সেটাকে সুরক্ষা দিচ্ছে। এবারে কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে সাহায্য করে দেখো, একটু শোনো ভালো করে তাহলে বুঝতে পারবে কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে সাহায্য করে। কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের মধ্যে কিভাবে সাহায্য করছে। প্রথম কথা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রথম সেটা আমাদের সাইটোলাইসিস করছে। লাইসিস মানে কি? মানে যখনই মনে করো কোনো কিছু ঢুকছে, কোনো প্যাথোজেন বা জীবাণু তাকে সরাসরি ধ্বংস করছে, তাকে বলছি সাইটোলাইসিস। আইসোনাইজেশন, এমন সময় এমন কিছু জীবাণু বা প্যাথোজেন ঢুকছে যেগুলো সার্কুলেটরি প্রোটিন গুলো কি করছে, সেগুলোকে ধরে সেগুলোর কাজকে নষ্ট করে দিচ্ছে বা সেগুলোকে ধ্বংস করছে। একে বলা হচ্ছে আইসোনাইজেশন। মানে সাইটোলাইসিস মানে পুরোপুরি যদি সেল গুলোকে সেল মেমব্রেন যদি নষ্ট করে দেয়, মানে যে প্রোটিন গুলো রয়েছে তাদের প্রোটিনের যে কোষগুলো সে যদি কোনো একটা সেলকে বা ডেব্রিসকে সরাসরি নষ্ট করে সাইটোলাইসিস। আর যদি কোনো অ্যান্টিজেনের এগেনস্টে লড়াই করে তাকে যদি মেরে ফেলে তাকে বলছে আইসোনাইজেশন। নেক্সট হচ্ছে কেমোটক্সিস, বিভিন্ন কেমিক্যাল অ্যাট্রাকশন অফ নিউট্রোফিল অ্যান্ড ফ্যাগোসাইটিক সেল টু দ্য অ্যান্টিজেন। মানে অ্যান্টিজেন যখনই প্রবেশ করবে তখনই কি হবে, নিউট্রোফিল এবং ফ্যাগোসাইটিক সেল কিছু কেমিক্যাল পদার্থ ক্ষরণ করবে। এই কেমিক্যাল পদার্থগুলোর ফলে কি হবে, ওই অ্যান্টিজেন গুলো আকৃষ্ট হবে যাতে ওই কোষগুলো যুক্ত হবে। আর ফ্যাগোসাইটোসিস কোষে যদি আসে তার মানে মেরে ফেলবে, বুঝতেই পারছো। অ্যানাফাইলেসিস, অ্যাক্টিভেশন অফ মাস সেল, রিলিজ দ্য ইনফ্ল্যামেটরি মেডিয়েশন এট দ্য মাসকুলার কন্ট্রাকশন। মানে কি হচ্ছে, মানে অ্যানাফাইলেসিস জিনিসটা কি, যখনই আমাদের মধ্যে এই কি করে, মনে করো কোনো জায়গায় কাটা গেল, এই কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিন গুলো কি করে, সেই সংকেতটাকে বহন করে যে কোন একটা জায়গায় কাটা গেছে, তো কাটা জায়গাতে কি করবে, সেখানে মাস্ট কোষকে অ্যাক্টিভেট করবে এবং সেখান থেকে কি হবে, আলটিমেট কি হবে, বিভিন্ন পদার্থ করিতে হবে, ওই যে হিস্টামিন করিতে হবে। এর ফলে কি হবে, মাসেলের কন্ট্রাকশন হবে এবং সেখানে ব্লাড ভেসেল গুলোর কি হবে, কন্ট্রাকশন, মানে ব্লাড ভেসেল রক্ত প্রবাহ সেখানে বাড়িয়ে দেবে, মানে লোকাল রক্ত প্রবাহ যে বাড়াচ্ছে, এটাকে বলা হচ্ছে এনাফাইলেসিস। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের বডিতে কি কিভাবে কাজ করে। কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের মধ্যে কোষগুলোকে সক্রিয় করে তাদেরকে সাইটোলাইসিসে সাহায্য করে। নেক্সট হচ্ছে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে সেগুলোকে ইনভলভ করে তাকে নষ্ট করে ফেলে। নেক্সট নিউট্রোফিল বা ওই যে ফ্যাগোসাইটিক যে কোষগুলো রয়েছে তারা বিভিন্ন কেমিক্যাল সিক্রেট করে কি করে, ওই প্রোটিনের সহযোগিতায় জীবাণুগুলোকে আকৃষ্ট করে নিজের কাছে, সেটাকে বলছে কেমোট্যাক্সিস। আর একটা হচ্ছে অ্যানাফাইলেসিস। অ্যানাফাইলেসিস মানে আমি তোমাকে বললাম যে
যে কোনো এই সার্কুলেটরি প্রোটিন গুলো কি করে, আমাদের মাস্ট কোষকে সক্রিয় করে। মাস্ট কোষকে সক্রিয় করলে কি হবে, বিভিন্ন পদার্থ গঠিত হবে এবং বিভিন্ন পদার্থগুলো কি করবে, আমাদের মাসেলের কন্ট্রাকশন করবে এবং আলটিমেট কি হবে, আমাদের ব্লাড সাপ্লাইকে বৃদ্ধি করবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কাজ করবে কে, এই কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম একটা গুরুত্বপূর্ণ, যা জীবদেহে সাহায্য করছে। তাহলে দেখো, তাহলে আমরা কতগুলো মেজর জায়গা দেখলাম, যেমন অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি দেখলে, কোন ইমিউনিটি কিভাবে কাজ করলো সেটা দেখলে, এভাবে কোন ইমিউনিটি থেকে অ্যান্টিজেন কি করে তৈরি হচ্ছে, ভ্যাকসিন, তারপরে ভ্যাকসিনেশন, ইমিউনিটি কি করে হচ্ছে, আমাদের ইমিউনিটি দিচ্ছে কে, লিম্ফয়েড সিস্টেম, সেটা দেখলাম। লিম্ফয়েড সিস্টেম আলটিমেট সুরক্ষা দিল, কেমন ভাবে সুরক্ষা দিচ্ছে দেখছি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্স মেকানিজম, কোন কোন ডিফেন্স মেকানিজম হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছি আমাদের বডির মধ্যে টি সেল, ডাইরেক্ট আমাদের টি সেল এবং বি সেল থার্ড লাইনে লড়াই করছে এবং সুরক্ষা দিচ্ছে। এবং আমাদের কি হচ্ছে, অ্যান্টিজেন প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি স্ট্রাকচার আমরা দেখলাম, অ্যান্টিবডি কিভাবে কাজ করছে সেটা আমরা দেখলাম। আর দেখলাম হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম মানে হচ্ছে যে বিষয়টা, সার্কুলেটরি প্রোটিন যেগুলো রয়েছে আমাদের দেহের মধ্যে, সেই সার্কুলেটরি প্রোটিন গুলো কিভাবে আমাদের দেহকে সাহায্য করছে, কিভাবে আমাদের দেহের মধ্যে মূল অনাক্রমতাকে সৃষ্টি করছে। সেটা করার জন্য কি করছে, কখনো সাইটোটক্সিক্স করছে, সেলকে মেরে ফেলছে, আইসোনাইজেশন করছে, সেলটাকে মানে ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজকে দিয়ে ইনভলভ করছে, কেমোট্যাক্সিস করছে, অ্যানাফাইলেসিস করছে, মানে হচ্ছে বিভিন্ন ইনফ্লেমেটরি মিডিয়েটর ক্ষরণ করে বিভিন্ন রক্ত সংবহনকে বাড়িয়ে দিচ্ছে। এই কমপ্লিমেন্ট সিস্টেম অব্দি করে রাখবো, কারণ মেজর জায়গা আবার আমরা পরবর্তীতে আলোচনা করব নেক্সট ক্লাসে। তাহলে এই কমপ্লিমেন্ট সিস্টেম অব্দি আমাদের